স্বাগতম তোমাদের প্রিয় চ্যানেল অধ্যয়ন। শুরু করার আগে বইটি খুলে রাখুন আর আমার সাথে পড়তে থাকুন। আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন শুরু করি। The Quit India Movement, the 8th of August 1942 to June 1945. Even before the Congress could launch the movement, the government struck a severe blow. On the morning of the 9th of August, all prominent leaders of the Congress, including Gandhi, were arrested and taken to unknown destinations. The All India Congress Committee and the PCCs were also banned. The Congress did not get time to plan the line of action, and hence what arose was a spontaneous movement which began taking its own course, with people directing their own actions. ভারত ছাড় আন্দোলন 8ই আগস্ট 1942 থেকে জুন 1945। কংগ্রেস আন্দোলন শুরু করার আগেই সরকার প্রচণ্ড আঘাত করে। 9ই আগস্ট সকালে গান্ধী সহ কংগ্রেসের সমস্ত বিশিষ্ট নেতাদের গ্রেফতার করে অজানা গন্তব্যে নিয়ে যাওয়া হয়। সর্বভারতীয় কংগ্রেস কমিটি এবং পিসিসিগুলিকেও নিষিদ্ধ করা হয়েছিল। কংগ্রেস কর্মের লাইনের পরিকল্পনা করার সময় পায়নি এবং তাই যা হয়েছিল তা ছিল একটি স্বতঃস্ফূর্ত আন্দোলন যা তার নিজস্ব গতিপথ গ্রহণ করতে শুরু করেছিল। লোকেরা তাদের নিজস্ব ক্রিয়াকলাপ পরিচালনা করেছিল। The news of the arrests led to unprecedented popular outbursts throughout the country. Since all recognized leaders at central as well as provincial level were arrested, new leaders emerged from among the local cadres, particularly students. গ্রেপ্তারের খবর সারা দেশে অভূতপূর্ব জনপ্রিয় বিস্ফোরণ ঘটায়। যেহেতু কেন্দ্রীয় ও প্রাদেশিক পর্যায়ে সকল স্বীকৃত নেতাদের গ্রেফতার করা হয়েছিল, তাই স্থানীয় ক্যাডার, বিশেষ করে ছাত্রদের মধ্য থেকে নতুন নেতাদের আবির্ভাব ঘটে। In the beginning, the movement was mostly non-violent. The people took out processions and struck work. But soon government repression followed that instigated people to take up violence. Relegating Gandhian principle to the background, in many places people devised their own methods of protest that included. প্রথম দিকে আন্দোলন বেশিরভাগই অহিংস ছিল। জনতা মিছিল বের করে এবং কাজ বন্ধ করে দেয়। কিন্তু শীঘ্রই সরকারি দমন পীড়ন শুরু হয় যা জনগণকে সহিংসতা নিতে প্ররোচিত করে। গান্ধীবাদী নীতিকে পটভূমিতে তুলে ধরে অনেক জায়গায় মানুষ প্রতিবাদের নিজস্ব পদ্ধতি তৈরি করেছিল, যার মধ্যে ছিল Attacks on symbols of British authority such as police stations, railway stations and post offices. Cutting off telegraph wires, telephones, railway lines and power lines. ডিসরুপ্টিং ট্রাফিক অ্যান্ড স্ট্রিকিং ওয়ার একো। ব্রিটিশ কর্তৃত্বের প্রতীক যেমন পুলিশ স্টেশন, রেলওয়ে স্টেশন এবং পোস্ট অফিসগুলিতে আক্রমণ। টেলিগ্রাফের তার, টেলিফোন, রেল লাইন এবং বিদ্যুৎ লাইন কেটে ফেলা। যান চলাচলে বিঘ্ন ঘটানো এবং ধর্মঘটমূলক কাজ করা ইত্যাদি। These attacks mostly aimed at disrupting the movement of police and military forces that were deployed to crush the movement. Madras and Bengal were the most affected in this respect. এই আক্রমণগুলি মূলত আন্দোলনকে দমন করার জন্য মোতায়েন করা পুলিশ এবং সামরিক বাহিনীর আন্দোলনকে ব্যাহত করার লক্ষ্যে ছিল। এক্ষেত্রে মাদ্রাজ ও বাংলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। Trends and responses. The Quit India movement, also termed as the August Revolution or the Revolt of 1942, evoked varied trends and responses. প্রবণতা এবং প্রতিক্রিয়া। ভারত ছাড়ো আন্দোলন, যাকে আগস্ট বিপ্লব বা 1942 সালের বিদ্রোহ হিসাবেও অভিহিত করা হয়, বিভিন্ন প্রবণতা এবং প্রতিক্রিয়ার উদ্রেক করেছিল। Parallel governments. At many places, state control was temporarily seized and people established parallel government or Swaraj. For instance, parallel governments were established in সমান্তরাল সরকার। অনেক জায়গায় সাময়িকভাবে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ দখল করা হয় এবং জনগণ সমান্তরাল সরকার বা স্বরাজ প্রতিষ্ঠা করে। উদাহরণস্বরূপ, সমান্তরাল সরকার প্রতিষ্ঠিত হয়েছিল Balia, UP, August 1942. This was the first parallel government proclaimed under the leadership of Chittu Pandey, also known as Sher-e-Balia. Pandey also succeeded in securing the release of many Congress leaders. বালিয়া, ইউপি, আগস্ট 1942। এটি ছিল চিট্টু পান্ডের নেতৃত্বে ঘোষিত প্রথম সমান্তরাল সরকার, যা শের-ই-বালিয়া নামেও পরিচিত। পান্ডে কংগ্রেসের অনেক নেতার মুক্তি নিশ্চিত করতেও সফল হন। Tamluk, Midnapur district, Bengal, December 1942. Here, Jatia Sarkar was established under Satish Samant. This parallel government set up its own departments like law and order, health, education, agriculture, etc. It also undertook cyclone relief work, gave grants to schools, set up arbitration courts and even formed an armed Vidyut Vahini.
তমলুক, মেদিনীপুর জেলা, বাংলা, ডিসেম্বর 1942। এখানে সতীশ সামন্তের অধীনে জাতীয় সরকার প্রতিষ্ঠিত হয়েছিল। এই সমান্তরাল সরকার আইনশৃঙ্খলা, স্বাস্থ্য, শিক্ষা, কৃষি ইত্যাদির মতো নিজস্ব বিভাগ স্থাপন করেছিল। এটি ঘূর্ণিঝড়ের ত্রাণ কাজও করেছে, স্কুলগুলিকে অনুদান দিয়েছে, সালিশ আদালত স্থাপন করেছে এবং এমনকি একটি সশস্ত্র বিদ্যুৎ বাহিনী গঠন করেছে। Satara, Maharashtra. Here emerged the longest lasting parallel government called Prati Sarkar, under the leadership of Nana Patil. The government set up Nyayadan Mandals or people's courts, enforced prohibition, set up village libraries and even organized Gandhi marriages that allowed no ostentation, invited the untouchables, etc. The Prati Sarkar received much support from the ruler of Ondh, who was a Gandhian and had even got a constitution of his state drafted by Gandhi. This Sarkar lasted till 1945. সাতারা, মহারাষ্ট্র। এখানে নানা পাটিলের নেতৃত্বে প্রতি সরকার নামে দীর্ঘস্থায়ী সমান্তরাল সরকারের আবির্ভাব ঘটে। সরকার নায়দান মণ্ডল বা গণাদালত স্থাপন করেছিল, নিষেধাজ্ঞা জারি করেছিল, গ্রামীণ গ্রন্থাগার স্থাপন করেছিল এবং এমনকি গান্ধী বিবাহেরও আয়োজন করেছিল, যা কোন জাঁকজমকের অনুমতি দেয়নি, অস্পৃশ্যদের আমন্ত্রণ জানায়, ইত্যাদি। প্রতি সরকার আউন্ধের শাসকের কাছ থেকে অনেক সমর্থন পেয়েছিলেন, যিনি একজন গান্ধীবাদী ছিলেন এবং এমনকি গান্ধী কর্তৃক প্রণীত তার রাজ্যের একটি সংবিধানও পেয়েছিলেন। এই সরকার 1945 সাল পর্যন্ত টিকে ছিল। Talcher, Arisa Laxman Nayak emerged as an important tribal and rebel leader. Parallel governments were also established at Azamgarh, Ghazipur, Maunga, Muzaffarpur etc. in UP and Bihar. তালচর, উড়িষ্যা। লক্ষণ নায়ক একজন গুরুত্বপূর্ণ উপজাতীয় ও বিদ্রোহী নেতা হিসেবে আবির্ভূত হন। উত্তরপ্রদেশ ও বিহারের আজমগড়, গাজীপুর, মুঙ্গের, মুজাফরপুর ইত্যাদিতেও সমান্তরাল সরকার প্রতিষ্ঠিত হয়েছিল। Quit India movement, a spontaneous outburst. According to Bipin Chandra, the element of spontaneity in the movement of 1942 was certainly larger than in the earlier movements. The whole pattern of the Gandhian mass movements was that the leadership chalked out a broad program of action and left its implementation at the local level to the initiative of the local level activists and the masses. Thus, in a way, the degree of spontaneity and popular initiative that was actually exercised had been sanctioned by the leadership itself. ভারত ছাড়ো আন্দোলন কি স্বতঃস্ফূর্ত বিস্ফোরণ ছিল? বিপন চন্দ্রের মতে 1942 সালের আন্দোলনে স্বতঃস্ফূর্ততার উপাদানটি পূর্ববর্তী আন্দোলনের তুলনায় অবশ্যই বড় ছিল। গান্ধীবাদী গণ আন্দোলনের পুরো প্যাটার্ন ছিল যে নেতৃত্ব একটি বিস্তৃত কর্মসূচি প্রণয়ন করে এবং এর বাস্তবায়ন ছেড়ে দেয় স্থানীয় পর্যায়ের নেতাকর্মী ও জনগণের উদ্যোগে স্থানীয় পর্যায়ে। একভাবে স্বতঃস্ফূর্ততা এবং জনপ্রিয় উদ্যোগের মাত্রা যা বাস্তবে প্রয়োগ করা হয়েছিল তা নেতৃত্ব নিজেই অনুমোদন করেছিল। Regional trends. In the beginning, the movement was strong in urban areas, but later it picked up pace in rural areas where it also continued for a longer duration of time. The response to the movement was strong in Bombay, Gujarat, UP, Bihar, Bengal, Orissa, Assam, Andhra and Karnataka. The response was weak in Punjab, Sindh, and Northwest Frontier Province. In Bihar, Patna was cut off from the rest of the areas as a result of popular agitation. School students, village masses and poor laborers joined the movement and looted government property, especially food grains lying at railway stations. In UP, furious masses attacked Madhuban police station in Azamgarh district. In Orissa, government forces used aeroplanes to check the advancing peasant guerrillas from entering Talcher. আঞ্চলিক প্রবণতা। শুরুতে আন্দোলনটি শহরাঞ্চলে শক্তিশালী ছিল, কিন্তু পরে এটি গ্রামীণ এলাকায় গতি লাভ করে যেখানে এটি দীর্ঘ সময়ের জন্য অব্যাহত ছিল। বোম্বে, গুজরাট, উত্তরপ্রদেশ, বিহার, বাংলা, উড়িষ্যা, আসাম, অন্ধ্র এবং কর্ণাটকে আন্দোলনের প্রতিক্রিয়া প্রবল ছিল। পাঞ্জাব, সিন্ধু এবং উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে প্রতিক্রিয়া দুর্বল ছিল। বিহারে পাটনা জনগণের আন্দোলনের ফলে বাকি এলাকা থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। স্কুল ছাত্র, গ্রামের জনসাধারণ এবং দরিদ্র শ্রমিকরা আন্দোলনে যোগ দেয় এবং সরকারি সম্পত্তি বিশেষ করে রেলস্টেশনে থাকা খাদ্যশস্য লুট করে। উত্তরপ্রদেশে আজমগড় জেলার মধুবন থানায় ক্ষিপ্ত জনতা হামলা চালায়। উড়িষ্যায় সরকারি বাহিনী বিমান ব্যবহার করে অগ্রসরমান কৃষক গেরিলাদের তালচরে প্রবেশ করতে বাধা দেয়। Who participated? The youth, especially students, workers and peasants, provided the backbone of the revolt.
Students boycotted schools and colleges all over the country. They took out processions, wrote and distributed illegal patrikas, and became couriers for the emerging underground networks. Students from Banaras Hindu University decided to spread the message of Quit India in rural areas. They popularized the slogans of Station Foond Do, Thana Jalao, and Angrez Bhag Gaya. কারা অংশগ্রহণ করেছিল? যুবকরা, বিশেষ করে ছাত্র, শ্রমিক ও কৃষকরা বিদ্রোহের মেরুদণ্ড প্রদান করেছিল। সারা দেশে স্কুল কলেজ বর্জন করেছে শিক্ষার্থীরা। তারা মিছিল বের করে, অবৈধ পত্রিকা লিখে এবং বিতরণ করে এবং উদীয়মান আন্ডারগ্রাউন্ড নেটওয়ার্কগুলির জন্য কুরিয়ার হয়ে ওঠে। বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা গ্রামাঞ্চলে ভারত ছাড়ো বার্তা ছড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তারা স্টেশন ফুনক দো, থানা জ্বালাও এবং আংরেজ ভাগ গয়া স্লোগানকে জনপ্রিয় করে তোলে। Workers struck work in many industrial centers like Bombay, Kanpur, Ahmedabad, Jamshedpur and Pune. Strike at Ahmedabad continued for the longest duration of 3 months. Peasants in villages formed large crowds and stormed the nearest district town, attacking all symbols of government authority. Women also played an important role. Aruna Asaf Ali, Sucheta Kripalani and Usha Mehta are some examples. বোম্বে, কানপুর, আহমেদাবাদ, জামশেদপুর এবং পুনার মতো অনেক শিল্পকেন্দ্রে শ্রমিকরা কর্মবিরতি করেছিল। আহমেদাবাদে ধর্মঘট দীর্ঘতম 3 মাস ধরে চলতে থাকে। গ্রামের কৃষকরা বিশাল জনসমাগম গড়ে তোলে এবং নিকটতম জেলা শহরে আঘাত হানে, সরকারি কর্তৃত্বের সমস্ত প্রতীককে আক্রমণ করে। নারীরাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। অরুণা আশাফ আলী, সুচেতা কৃপলানি এবং উষা মেহতা কিছু উদাহরণ। Small government officials, those at lower rungs of administration, also gave generous support to the movement. In fact, erosion of loyalty to the British emerged as a striking feature of the movement. Businessmen gave support to the movement through donations and shelter to political activists. However, the movement evoked weak response from merchant community as they had profited heavily during the war. ক্ষুদ্র সরকারি কর্মকর্তারাও, যারা প্রশাসনের নিম্ন স্তরের আন্দোলনে উদার সমর্থন দিয়েছিলেন। প্রকৃতপক্ষে ব্রিটিশদের আনুগত্যের অবক্ষয় আন্দোলনের একটি আকর্ষণীয় বৈশিষ্ট্য হিসাবে আবির্ভূত হয়েছিল। ব্যবসায়ীরা অনুদান ও রাজনৈতিক কর্মীদের আশ্রয় দিয়ে আন্দোলনে সমর্থন দিয়েছেন। যাই হোক, আন্দোলনটি বণিক সম্প্রদায়ের কাছ থেকে দুর্বল প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল কারণ তারা যুদ্ধের সময় প্রচুর লাভ করেছিল। Who did not participate? Sections of people who did not participate in the Quit India movement included the Muslim League, the Hindu Mahasabha and the Communist Party of India. The princes, the landlords, in general, as well as Congress leaders like Rajagopalachari did not participate in the movement and instead supported the war efforts. কারা অংশগ্রহণ করেনি? ভারত ছাড়ো আন্দোলনে অংশগ্রহণ না করা লোকদের মধ্যে মুসলিম লীগ, হিন্দু মহাসভা এবং ভারতের কমিউনিস্ট পার্টি অন্তর্ভুক্ত ছিল। রাজকুমার, জমিদার, সাধারণত পাশাপাশি রাজাগোপালাচারীর মতো কংগ্রেস নেতারা আন্দোলনে অংশ নেননি এবং পরিবর্তে যুদ্ধের প্রচেষ্টাকে সমর্থন করেছিলেন। The Muslim League condemned the Quit India movement and instead supported the British in war efforts, thus growing rapidly in influence with the British. The Hindu Mahasabha also condemned the Quit India movement, calling it sterile, unmanly and injurious to the Hindu cause, and stalwart Hindu leaders like V.D. Savarkar, B.S. Munjay and Shyama Prasad Mukherjee wholeheartedly supported British war efforts. RSS also remained aloof. The Communist Party of India also did not support the movement following the involvement of Russia in the war in December 1941 and their People's War strategy. মুসলিম লীগ ভারত ছাড়ো আন্দোলনের নিন্দা করেছিল এবং পরিবর্তে যুদ্ধের প্রচেষ্টায় ব্রিটিশদের সমর্থন করেছিল। এইভাবে ব্রিটিশদের সাথে প্রভাব দ্রুত বৃদ্ধি পায়। হিন্দু মহাসভা ভারত ছাড়ো আন্দোলনকে বাজা, অমানবিক এবং হিন্দুদের জন্য ক্ষতিকর বলে অভিহিত করে নিন্দা করেছে এবং V.D. সাভারকার, B.S. মুঞ্জে এবং শ্যামা প্রসাদ মুখার্জির মতো দৃঢ়চেতা হিন্দু নেতারা ব্রিটিশ যুদ্ধ প্রচেষ্টাকে আন্তরিকভাবে সমর্থন করেছিলেন। RSSও দূরে ছিল। 1941 সালের ডিসেম্বরে যুদ্ধে রাশিয়ার অংশগ্রহণ এবং তাদের জনযুদ্ধ কৌশলের পরে ভারতের কমিউনিস্ট পার্টিও আন্দোলনকে সমর্থন করেনি। Exceptions. However, the attraction of the Quit India movement was such that many from the above sections could not hold themselves back. True, the movement did not arouse any mass Muslim participation, it did not arouse their hostility either, and there was a complete absence of any communal clashes.
Similarly, many communists at the local level participated in the movement despite official stand taken by the Communist Party. Small zamindars also participated in significant numbers, with one of the biggest zamindars, Raja of Darbhanga, supporting the movement. A total lack of anti-zamindar violence by the peasants was also an interesting feature of the movement. ব্যতিক্রম যাই হোক, ভারত ছাড়ো আন্দোলনের আকর্ষণ এমন ছিল যে উপরের অংশের অনেকেই নিজেদেরকে ধরে রাখতে পারেনি। এটা সত্য যে এই আন্দোলন কোনো ব্যাপক মুসলিম অংশগ্রহণকে জাগিয়ে তোলেনি, এটি তাদের শত্রুতাও জাগিয়ে তোলেনি এবং কোনো সাম্প্রদায়িক সংঘর্ষের সম্পূর্ণ অনুপস্থিতি ছিল। একইভাবে কমিউনিস্ট পার্টির আনুষ্ঠানিক অবস্থান সত্ত্বেও স্থানীয় পর্যায়ে অনেক কমিউনিস্ট আন্দোলনে অংশ নেন। ছোট জমিদাররাও উল্লেখযোগ্য সংখ্যায় দারভাঙ্গার অন্যতম বড় জমিদার রাজা আন্দোলনকে সমর্থন করে অংশগ্রহণ করেছিল। কৃষকদের দ্বারা জমিদার বিরোধী সহিংসতা সম্পূর্ণ অভাবও ছিল আন্দোলনের একটি আকর্ষণীয় বৈশিষ্ট্য। এখানেই এই ভিডিওটি শেষ করলাম। পরবর্তী ভিডিওতে আমরা বাকিটা পড়ব।